হ্যালো দোস্ত, কি অবস্থা সবার? আজকে আমি নিয়ে এসেছি ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বোন অ্যাপাথি ওর ম্যাজিস্ট্রেট কে ড্রামা সিরিজের শুরুতে আমাদের গল্পের নায়িকা জি হংকে রাজপ্রহরীরা রাজদরবারে নিয়ে আসে। তখন জি হং মনে মনে ভাবে আমার সামনে যে বসে আছে সে হলো রাজা ইয়াংহে, যে কিনা জোশনের সবচেয়ে কঠোর শাসক। আবার সে খেতেও খুব পছন্দ করে। দরবারের সকল মন্ত্রীরা রাজার কাছে জিহংয়ের মৃত্যুদণ্ড চাইলে সে খুব ভয় পেয়ে যায়। তখন রাজা তলোয়ার বের করে বলে, এই ডাইনি আমাকে এমন কিছু বানিয়ে খাইয়েছে যাতে আমি অবাক হয়ে গেছি। তাই আমি এই মহিলাকে আমার রাজদরবারের হেডশেফ পদে নিযুক্ত করলাম। এই শুনে রাজদরবারের সবাই হা হয়ে যায়। জিয়ং তখন মনে মনে বিরক্ত হয়ে ভাবে যে আমি একজন 3 স্টার মসলিন শেফ হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এখন এই রাগী শাসকের জন্য রান্না করতে হবে। তখন রাজা বলে সে যদি তার কথায় রাজি না হয় তাহলে তাকে মরতে হবে। এই শুনে জিয়াং কিছুটা ভয় পেয়ে যায় এবং মনে মনে ঠিক করে সে কিছুতেই হার মানবে না। তাই সে রাজার রাঁধুনি হওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের সিন চলে আসে ২০২৫ সালে, যেখানে দেখানো হয় জিয়াং আসলে একজন শেফ, যে কিনা ২০২৫ সালে 3 স্টার মেশলেনশিপ কম্পিটিশনের ফাইনালে অংশগ্রহণ করে। হঠাৎ করে সে দেখতে পায় তার ওভেনটি খারাপ হয়ে গেছে আর এই কম্পিটিশন শেষ হতে মাত্র 4 মিনিট বাকি আছে। এটা দেখে সে ভাবতে শুরু করে আসলে কি করা যায়। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে সেখানে থাকা কিছু শুকনো ঘাস নিয়ে তাতে আগুন জ্বালিয়ে স্টিক গ্রিল করে নেয় আর টাইম শেষ হওয়ার আগেই তার ডিশ রেডি করে নেয়। একে একে জাজরা সবাই ডিশ চেক করতে থাকে। এরপর জাজরা যখন তার ডিশ সম্পর্কে জানতে চায় তখন সে বলে এটি হলো জোশনের রাজকীয় খাবার আর তৎকালীন জোশনের রাজার সবচেয়ে প্রিয় ডিশ ছিল। জাজরা তার ডিশ টেস্ট করে খুবই পছন্দ করে এবং সে এই কম্পিটিশনটা জিতে যায়। পরের দিন জিহং তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা জানায় তার ঠিকানা একটি জোশনের ডাইনেস্টির বই আসবে আর সে ফেরার সময় ওই বইটা যাতে নিয়ে আসে। পরের সিনে আমরা দেখতে পাই জিহান প্লেনে করে ফিরছিল। তখন পাইলট জানায় তার প্যাসেঞ্জাররা জানালা থেকে বাইরে তাকালে সূর্যগ্রহণটা দেখতে পাবে। এই সময় জিয়ংয়ের পাশে বসে থাকা লোকটির হাতে লেগে কফি কাপটি জিয়ানের ওপর পড়ে যায়। জিয়াং তখন লক্ষ্য করে তার বাবার বইটির উপর অনেকটা পরিমাণ কফি পড়েছে। তাই সে তাড়াহুড়া করে ওয়াশরুমের দিকে চলে যায় এবং বইটি পরিষ্কার করতে থাকে। জিয়ং যখন বইটি পরিষ্কার করছিল তখন সে লক্ষ্য করে বইটির ভিতরে অনেক ধরনের রান্নার রেসিপি আছে। বইটির শেষ পাতায় লেখা আছে, যখন আমার প্রিয়তমা এই লাইনগুলো পড়বে তখন সে আমার কাছে চলে আসবে। লেখাটা পড়ার সাথে সাথে বইয়ের মলাটের মেইন কাভারটা জ্বলজ্বল করে জ্বলে ওঠে। এদিকে সূর্যগ্রহণ তখন একদম শেষ পর্যায়ে চলছিল। হঠাৎ করে ওয়াশরুম কাঁপতে শুরু করে এবং একটি পোর্টাল খুলে যায়। এই পোর্টাল খোলার সাথে সাথে জিহং ওই পোর্টালের মাধ্যমে বহু বছর আগে জোশন ডাইনেস্টিকে পৌঁছে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জোশনের রাজা ইহাং শিকারে ব্যস্ত ছিল। তখন তার মন্ত্রী তাকে বলে আমাদের এখন ফিরে যাওয়া উচিত, না হলে গতবারের মতো এবারও তার উপর শত্রুপক্ষেরা হামলা করতে পারে। কিন্তু রাজা ইহন তার কথা শোনে না। এই সময় জোশনেও সূর্যগ্রহণ চলছিল। রাজা এখনও মহলে ফেরেনি, সেই জন্য রানিমার খুব চিন্তা হচ্ছিল। রাজার মন্ত্রীরাও বিভিন্ন ধরনের কথা বলছিল। এরই মধ্যে রাজকুমার জেসন ফুট কেটে বলে ওঠে রাজা নিশ্চয়ই কোনো চিন্তায় আছে, না হলে এই সময় তার শিকারে যাওয়ার কোনো মানেই হয় না। পরের সিনে আমরা দেখতে পাই রাজা জানতে চায় সেনাপতির কাছে যে রাজসচিব কোথায় আছে। তখন সেনাপতি জানায় রাজসচিব তার অন্দরমহলের দাসীদের জন্য গঙ্গীয়তে গেছে। এই শুনে রাজা ঘোষণা করে তারা শিকার শেষে গঙ্গীয়তে যাবে। তখন রাজা আরও ঘোষণা করে আজকে যে বেশি পরিমাণ হরিণ শিকার করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন সেনাপতি বলে রাজা যদি আজকে সূর্যগ্রহণের নিয়ম না মানে তাহলে তার উপর দেবতারা অসন্তুষ্ট হতে পারে, তার কাছে ডাইনিরাও চলে আসতে পারে। এই শুনে রাজা বলে আমি এইসব কুসংস্কারে বিশ্বাস করি না। আর সূর্যগ্রহণের কারণে সাথে সাথে চারিদিকে অন্ধকার হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জিহনের জ্ঞান ফিরে আসে একটি জালের ভিতরে। তখন সে মোবাইল বের করে দেখে ফোনে কোনো নেটওয়ার্ক নাই। কিছুক্ষণের মধ্যেই তার দিকে তীর ছুটে আসে। একটি তীর তার জালকে ভেদ করে বেরিয়ে যায়, যার ফলে সে নিচে পড়ে যায় এবং জাল থেকে মুক্ত হয়ে যায়। জিহং তীর দেখে ঘাবড়ে গিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। তখন দেখে তার সামনে ঘোড়ার পিঠে করে ইহন চলে আসছে। জিহং জানতো না ইহং যে জোশনের রাজা। এদিকে রাজা জিহনের পোশাক আশাক দেখে সে বুঝতে পারে সে আসলে ডাইনি, তাই সে তার পিছু নিতে থাকে।
পিছু নিতে নিতে তারা একটি খাদের পাশে পৌঁছে যায়। তখন আর কোনো উপায় না দেখে জিহং তার ব্যাগ থেকে একটি স্টেন গান বের করে তাকে দেখায় এবং জিহন জিজ্ঞেস করে, তুমি কি কোনো নাটক কোম্পানিতে কাজ করো? এই কথা শুনে রাজা ইহং তখন তার দিকে তীর তাক করে এবং তাকে জিজ্ঞেস করে সে ভূত, মানুষ নাকি ডাইনি। তখন জিয়াং বলে, আমি একজন 3 স্টার মেশলিন শেফ। কিন্তু রাজা তার কোনো কথাই বুঝতে পারে না। তখন রাজা তীর মেরে তার ব্যাগটি খাদে ফেলে দেয়। তখন জিয়ং তার সাথে তুইতুকারি করতে শুরু করে এবং বলে, আমি তাইকোন্ডো জানি, তোমাকে মেরে আমি এখান থেকে ফেলে দিব। এই কথা শুনে ইহং যখন পিঠ থেকে তীর নিতে যায় তখন দেখে তার তীর শেষ হয়ে গিয়েছে। তীর শেষ হওয়ার কারণে রাজা জিহং ঘোড়া থেকে নেমে তলোয়ার হাতে নিয়ে জিহংয়ের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে তারা একদম খাদের মাথায় এসে পৌঁছায়। সেই সময় জিহং উপরওয়ালার কাছে প্রার্থনা করে যে আমাকে বাঁচাও। তখন আমাদের দেখানো হয় যে আড়াল থেকে কেউ একজন একটি তীর ছুঁড়ছিল। তীরটি সরাসরি রাজা ইয়ংয়ের বুকে এসে লাগে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং জিহানের উপর পড়ে। তাই দুইজন একই সাথে খাদের উপর থেকে নদীতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সেনাপতি চলে আসে এবং রাজার তীর দেখতে পেয়ে বুঝতে পারে রাজা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাই সে প্রহরীদের আদেশ দেয় রাজাকে খুঁজে বের করার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই যখন জিহনের জ্ঞান ফিরে তার পাশেই দেখতে পায় রাজা ইহনকে এবং সে খুব ভয় পেয়ে ঘাবড়ে যায়। তখন সে দেখতে পায় রাজা খুবই আহত। তাই সে তার স্কার্ফ বের করে তার বুকে বেঁধে দেয় এবং হালকা পরিমাণে ভ্যাসলিন লাগিয়ে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরপর সে ইহনের পকেট হাতাতে শুরু করে যে কোনো মোবাইল আছে কিনা যাতে সে অ্যাম্বুলেন্স কল করতে পারে। তখন ইহনের জ্ঞান ফেরে এবং সোরা বের করে বলে, তুমি কি এটা খুঁজছো? তখন জিয়ং তার কথা বোঝানোর চেষ্টা করলে ইহং বলে, তুমি আমাকে তোমার কথার জালে ফাঁসাতে চাচ্ছ যাতে আমাকে কেউ মারার চেষ্টা করতে পারে। তখন জিহং বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার রক্ত পড়া বন্ধ করেছি। তখন ইহন ভাবে নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো চক্রান্ত আছে। এই ভেবে ইহং ছোরাটা জিয়ংয়ের বুকে ঢুকাতে গেলে জিহং তখন তার পায়ে লাথি মারে। সেই সাথে ছোরাটা পড়ে যায় এবং সাথে সাথে জিহং সেটি তুলে নেয়। সেই সময় জিহন তার কথায় পাত্তা না দিয়ে চাকুর স্কিল দেখিয়ে তাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। এই অবস্থা দেখে ইহন তার হাত থেকে ছোরাটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু হাতাহাতির সময় জিহনের মাথায় ইহনের ধাক্কা লাগে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যখন ইহনের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা। তখন জিহন বলে, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার সাথে চলো। এই বলে জিহং রাজাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে চলে। পরের সিনে আমরা দেখতে পাই রাতে ইহনের ফোর্থ ওয়াইফ মুকচো ইহন শিকার থেকে মহলে ফেরেনি এই নিয়ে অনেক চিন্তা করছিল। তখন সে ভাবে এতে নিশ্চয়ই রাজকুমার জেসনের হাত আছে। তখন সে রাজকুমার জোসনকে একটি চিঠি পাঠায় যে মহলে রাজা এখনও ফেরেনি। তখন আমরা দেখতে পাই রাজকুমার জোসন ও তার সঙ্গীরা রাতে একটি মিটিং করছিল। মিটিংয়ে রাজকুমার জোসন বলে, আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে যদি কেউ আগ বাড়িয়ে কোনো কিছু করে তাহলে তার নিস্তার নেই। পরের সিনে রাজা ইহন জিহনকে পানি আনার আদেশ করে। তখন জিহন বলে, তুমি তো ক্যারেক্টার থেকে বেরই হচ্ছ না, তোমার কথাবার্তায় মনে হচ্ছে তুমি এখানের রাজা। তখন ইহন বলে, হ্যাঁ আমি তো এখানের রাজা, তুমি আমার পোশাক আশাক দেখে বুঝতে পারছো না? তখন জিহং বলে, এসব পোশাক তো ভাড়ায় পাওয়া যায়, ট্যুরিস্টরা এসব পোশাক ভাড়া নিয়ে প্যালেসে ছবি তোলে। এরপরে তারা একটি বাড়ি দেখতে পেয়ে সেখানে যায় এবং জিহং ডাকাডাকি শুরু করে। তখন ইহন বলে, এখানে ডাকাডাকি করে কোনো লাভ নেই, আমরা গম্পিয়ন এলাকা থেকে বের হইনি। তখন জিয়ং বলে, গম্পিয়ন মানে ওই জায়গাটা না যেখানে রাজা তার শিকারের জন্য সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছিল। এরপর জিহং আশেপাশে খোঁজ করে তার পোশাক পরিবর্তন করে আসে। হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পায় এবং ভিতরে গিয়ে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তখন জিহনকে চোর ভাবতে শুরু করে। তখন জিহন বলে, আমি আসলে চোর না, আমরা এখন কোন সালে আছি, কোথায় আছি কিছু বলতে পারো? তার কথা শুনে জিহন অবাক হয়ে যায়। আসলে সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। তখন সে ঠিক করে আগে সে তার ব্যাগ ও মোবাইল খুঁজে বের করবে এবং সেখান থেকে বের হওয়ার রাস্তা বের করবে। এ কথা শুনে গিলগাম জিজ্ঞেস করে, তোমার কি ক্ষুধা পেয়েছে? খাওয়া দাওয়া শেষে তুমি কি আমার সাথে পাহাড়ের ওই পাশে যাবে? এরপর তারা রান্নার সামগ্রী নিয়ে বাইরে চলে আসে এবং রান্না করতে থাকে। জিহং তার পকেট থেকে একটি সস এবং বাটার বের করে রান্না শুরু করে
এরপর রান্না শেষ হলে জিহং ইহনকে ঘুম থেকে তুলে খাবার কথা বললে তখন সে রাজি হয় না। তখন জিয়ং তাকে বলে নাটক না করে তুমি হা করো। তখন ইহন বলে তুমি যদি আগে খাও তারপরে আমি খাবো। কিন্তু খিলগাম তখন অবাক হয়ে যায়। তখন জিহাং খিলগামকে বলে ওর মাথায় একটু সমস্যা আছে। এরপরে রাজা ইহন গিলগামের কাছে জানতে চায় তোমার এখানে বাড়ি কিভাবে হতে পারে। তখন জিয়াং হেসে বলে তোমরা কি দুজন ক্যারেক্টার থেকে বের হতে পারছো না। এই বলে জিহন খাবারের দিকে মনোযোগ দিলে তখন ইহং বুঝতে পারছিল না আসলে এটা কোন ধরনের খাবার। তখন জিহং রাজাকে খাবার খাওয়ালে তার প্রচুর পরিমাণে ঝাল লাগে। তার সাথে খিলগামও যখন এই খাবারটি খায় তার মুখেও অনেক ঝাল লাগে, কিন্তু এই খাবার তারা আগে কখনো খায়নি। প্রথমে অনেক ঝাল লাগলেও ধীরে ধীরে ঝালটা চলে যায় এবং খাবারটা অনেক সুস্বাদু লাগে। এই শুনে জিহং অনেকটা খুশি হয়ে যায়। এদিকে তাদের দুজনের খাবারের অবস্থা দেখে রাজা ইহনের মুখে জল এসে যায়। এটা বুঝতে পেরে জিহং তাকে খাবার খাইয়ে দেয়। তখন রাজা ইহনের তার মায়ের কথা মনে পড়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রাজা ইহন ঘুমিয়ে পড়েছে ভেবে তারা দুজনে পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ের ধারে গিয়ে তারা দুজন গা হাত পা ধুতে থাকে। অন্যদিকে সেনাপতি বনে খুঁজতে খুঁজতে রাজা ইহনকে খুঁজে পায়। তখন রাজা তাদেরকে আদেশ দেয় ওই মেয়ে দুটোকে যেন তারা ধরে আনে। এই বলে তারা গিলগামের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই গিলগাম জিয়ংয়ের কাছে ক্ষমা চাচ্ছিল, কারণ সে প্রথমে তাকে চোর ভাবছিল। পরে জিয়ং বলে আসলে ভুল আমারই, কারণ আমি না বলে তোমার পোশাক পরে ফেলেছি। এর পরের সিনে আমরা দেখতে পাই নদীর পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল। তখন জিয়ং চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে। তখন খিলগাম তাকে থামিয়ে লুকিয়ে পড়তে বলে। খিলগাম বলে এরা আসলে রাজার উপপত্নীর খোঁজে বিভিন্ন জায়গা ঘুরে, তাদেরকে যদি তারা দেখে নেয় তাহলে তাদেরকেও ধরে নিয়ে যাবে। কিন্তু তারা অনেক লুকানোর চেষ্টা করলেও শেষ অবধি তারা ধরা পড়ে যায়। তখন জিয়ংকে শান্ত করতে খিলগাম জানায় তারা রাজ্যপালের বন্দিতে আছে। এটা শুনে জিয়ং খুব ঘাবড়ে যায়। সে যে 500 বছর পিছনে চলে এসেছে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এটা ভেবে জিয়ং অনেক চিৎকার করতে থাকে। তাই সেখানের সৈনিকরা খিলগাম ও জিয়াংয়ের মুখে কাপড় বেঁধে দিয়ে মুখ বন্ধ করে রাখে। পরের সিনে আমরা দেখতে পাই সব মহিলাদেরকে একত্রিত করা হচ্ছিল এবং রাজার উপপত্নী করার জন্য একে একে বাছাই করা হচ্ছিল। জিয়াংয়ের বয়স 27 বছর শুনে তাকে ক্যান্ডিডেট লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে গিলগামও তার বয়স বাড়িয়ে বলে নানান বাহানা করে সেও ক্যান্ডিডেটের লিস্ট থেকে বাদ পড়ে যায়। এরপরে রাজা ও সেনাপতি তাদের খুঁজতে থাকে। জিয়ংয়ের মাথার খোপার কিছু অংশ খুঁজে পেলে তারা বুঝতে পারে যে রাজ্যপালের বন্দিশালায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটা বুঝতে পেরে সেও রাজ্যপালের ওই ঠিকানায় রওনা দেয়। পরের সিনে দেখানো হয় যারা ক্যান্ডিডেট লিস্ট থেকে বাদ পড়েছে তাদেরকে রান্নার জন্য রান্নাঘরে নিয়ে আসা হয়। এরপরে দেখতে পাই কিছু মহিলা খাবার বানাচ্ছিল। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে আসলে খাবারটা কার জন্য বানানো হচ্ছিল। তখন একজন উত্তর দেয় আসলে খাবারটা কার জন্য বানানো হচ্ছে আমরা কিছুই জানি না। তখন রাজ্যপালের একজন লোক এসে জানায় প্যালেস থেকে কিছু শাহী লোক আসছে, তাদের জন্য যেন কিছু শাহী খানা বানায়। তখন জিয়ন ওই লোকদের ব্যাপারে জানতে চায়, তাদের বয়স এবং খাবারের পছন্দ সম্পর্কে, কিন্তু সে তাদের ব্যাপারে কিছুই বলতে পারে না। তখন সেখানে রাজ্যপালের ছেলে চলে আসে এবং জিয়ংয়ের কাছে জানতে চায় কি সমস্যা হয়েছে। তখন জিহং বলে তারা এখানে নতুন আর রান্নার উপকরণ সামগ্রীও অনেকটা পরিমাণ কম আছে। তখন রাজ্যপালের ছেলে বলে তুমি ঠিক বলেছ। তখন সে বলে আমি যদি অতিথিদের সম্পর্কে কিছু বলি তাহলে তুমি কি ভালো রান্না করতে পারবে। এটা শুনে জিয়ং হ্যাঁ বলে। তখন জিয়নকে বলে আজকে আমাদের এখানে অতিথিরা হলো রাজসচিব ও তার বাবা। রাজসচিব রাজার ছোটবেলার বন্ধু ছিল। তারা উপপত্নী খোঁজার নাম করে অনেক পরিবারকে ধ্বংস করেছে আর তারা সবসময় খাবারে খুঁত খুঁজে বের করে সেখানে ঝামেলা পাকিয়ে দেয়। এই কথা শুনে জিয়ং বলে তাদেরকে আজকে বোঝাবো যে রান্না করা কোনো সহজ কাজ নয়। জিয়ং তখন রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকল উপকরণ সামগ্রী দেখে জিয়ং ঠিক করে সে ফ্রান্স স্টিক বানাবে। মাংস কাটতে গিয়ে সে দেখে মাংস অনেক শক্ত। তখন তার মাথায় একটি আইডিয়া আসে, সে যদি স্লো আছে মাংসকে ভালোভাবে সিদ্ধ করে তাহলে সেটা অনেক নরম হয়ে যাবে। এখন সেই মতো সে কাজে লেগে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই মুকসু তার দাসীর কাছে জানতে চায় রাজসচিব কি রাজ্যপালের বাড়িতে পৌঁছে গেছে। আসলে সে দেখতে চায় উপপত্নী বানানোর নামে রাজ্যপালের নাতনিকে যখন জোর করে নিয়ে আসবে তখন তার কেমন লাগবে।
অন্যদিকে থার্মোমিটারের অভাবে নিজের হাত গরম পানিতে ডুবিয়ে সে টেম্পারেচার চেক করতে থাকলে গিলগাম অবাক হয়ে যায়। তখন জিয়ং বলে, আসলে এতে আমার কিছু হবে না, কারণ এটাই আমি অভ্যস্ত। অন্যদিকে রাজসচিব ও তার বাবা রাজ্যপালের বাড়িতে পৌঁছালে হংটল তাদেরকে মেয়ে দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু তাদের কোনো মেয়েই পছন্দ হয় না। এর পরের সিনে দেখানো হয় মাংস অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা দেখে সবাই জিয়ংয়ের প্রশংসা করতে থাকে। এরপরে খাবার পরিবেশন করা হয়। থালার উপরে কয়েক টুকরো মাংস দেখে রাজসচিব ও তার বাবা বলে তারা এ ধরনের খাবার খাবে না। এই বলে রাজ্যপালকে রাজসচিব অনেক কথা শোনানোর শুরু করে। রাজ্যপালের ছেলে সব রাঁধুনিদেরকে একত্রে ডেকে পাঠায়। অতিথিদের প্লেটে কেবল কয়েক টুকরো মাংস পরিবেশন করা হয়েছে। এটা কিভাবে রাজকীয় খাবার হয়? তখন জিয়ং বলে তারা খাবারটা না খেয়েই কোনো কিছু বলতে পারে না। এই কথায় রাজসচিব পাত্তা না দিয়ে রাজ্যপালের নাতনিকে ধরে নিয়ে আসে। এদিকে নাতনির এই অবস্থা দেখে রাজ্যপাল অনেক রেগে যায়। তখন রাজসচিব বলে যদি খাবারটা তাদের ভালো লাগে তাহলে তার নাতনিকে তারা ছেড়ে দিবে এবং এখান থেকে চলে যাবে। এই শুনে জিয়ং অনেকটা চিন্তিত হয়ে পড়লেও তার অনেক কনফিডেন্ট ছিল। এরপরে আমরা দেখতে পাই রাজসচিব এবং তার বাবা স্টেকটা মুখে দিলেই দুইজনে হা হয়ে যায়। তখন রাজসচিব হঠাৎ করে খাবার থামিয়ে দিয়ে বলে এটা তো একটি সাধারণ মাংসের খাবার। এটা শুনে রাজ্যপাল খাবারটা নিজেই টেস্ট করে এবং খেয়ে বুঝতে পারে রাজসচিব ইচ্ছা করেই খাবারের পরনিন্দা করতেছে। তখন রাজ্যপাল দাঁড়িয়ে বলে তোমরা ইচ্ছা করেই এই খাবারের অপমান করছো যাতে আমার নাতনিকে তোমরা নিয়ে যেতে পারো। আর রাজ্যপালের ছেলে রাঁধুনি জিয়ংকে মেরে ফেলার হুমকি দেয়। তখন জিয়ং মনে মনে আবারও উপরওয়ালার কাছে প্রার্থনা শুরু করে। আর তখনই সেখানে রাজা ইউহানের এন্ট্রি ঘটে। তখন রাজা ইয়ং তার কাছে গিয়ে বলে তোমার কথা যদি সত্যি হয় আমি এটা নিজে টেস্ট করে দেখব। এদিকে জিহং হালকা করে তাকালে ইহংকে দেখে তার মাথায় বাজ পড়ে। সে বুঝতে পারে তার আর এবার রক্ষা নেই। এরপরে খাবারটা টেস্ট করার জন্য ইহন খাবারটা মুখে দেয়। খাবারটা তার মুখে দেওয়ার সাথে সাথে শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং খাবারটা তার অনেক পছন্দ হয়। তখন সে জিয়ংয়ের কাছে জানতে চায় সে এই মশলাটা কিভাবে বানিয়েছে। এমন খাবার আমি আর কোনোদিন খাইনি এবং অনেক সুস্বাদু। তাহলে রাজসচিব ও তার বাবা এই খাবারকে জঘন্য বলেছে কেন? তখন রাজসচিব উত্তর দেয় এই খাবারটা আসলে রাজারই যোগ্য। একজন সাধারণ লোক কিভাবে এই খাবারের কদর করবে? তখন জিয়ং বলে ওঠে কিছুক্ষণ আগেই তো আপনি এই খাবারকে খারাপ বলেছিলেন। এই সময় সবাই বাইরে চলে গেলেও রাজ্যপাল সেখানে থেকে যায়। তখন সে বলে স্বর্গীয় রাজা বেঁচে থাকলে এমন কাণ্ডকে সে কখনোই প্রশ্রয় দিতেন না। প্রজাদের জীবন আপনার কাছে কি খেলনা? এই শুনে রাজা ইয়ন খুব রেগে যায়। তখন রাজ্যপাল মাপ চেয়ে বলে আপনি তখনই আপনার রাজ্যের উন্নতি করতে পারবেন যখন আপনার রাজ্যের বিশ্বাসঘাতক কর্মচারীদেরকে বের করে দিবেন। এর পরের সিনে আমরা দেখতে পাই রাজা রাজ্য সচিবকে সব মেয়েদেরকে ছেড়ে দিতে বলে, শুধুমাত্র জিহং এবং গিলগামকে ছাড়া। তখন রাজসচিব জিজ্ঞেস করে রাজ্যপালের নাতনিকেও কি ছেড়ে দিবে? তার মেয়েটিকে কি পছন্দ হয়নি? তখন রাজা বলে আমি আসলে এইসব করছি আমার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। পরের সিনে রাজ্যপালের ছেলে জিহং এবং খিলগামকে মুক্ত করে বলে আমি আমার কথা রেখেছি। তখন রাজ্যপালের ছেলেকে ধন্যবাদ দিয়ে জিয়ং বলে অত্যাচারী রাজা একদিন তার সবকিছুর শাস্তি পাবে এবং তারা জঙ্গলের দিকে রওনা হয়। তখন খিলগাম বলে সে অনাথ। তখন জিয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ফিউচারে যাবে? সেখানে মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। এই কথা শুনে খিলগাম বলে সেও শেফ হতে চায়। তখন জিয়াং বলে সে তাকে সব ধরনের রান্না শিখিয়ে দিবে। এরপরে তারা দুজন খাদের দ্বারে পৌঁছালে হঠাৎ করে রাজা হিয়াং সেখানে চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। তখন জিয়াং বলে সে এখানে তার ব্যাগটা খুঁজতে এসেছে যেটা সে ওই সময় হারিয়ে ফেলেছিল। ওই ব্যাগের ভিতরে মাকুন রোক নামে একটা বই আছে। ওই বইটার কারণেই সে এই জোসন রাজ্যে পৌঁছে গেছে। এরপরে ব্যাগটা খুঁজে পেয়ে সিপাহী দ্বারা ব্যাগটা নিয়ে আসে এবং রাজা হিয়াং ব্যাগটাকে অনেক দূরে আবার ছুঁড়ে ফেলে দেয়। পরদিন খিলগাম ও জিয়ংকে বন্দি করে প্যালেসে নিয়ে যাওয়া হয়। এই কারণে জিয়াং অনেকটা রেগেছিল। তখন খিলগাম বলে যাই হোক না কেন আমি আপনার পাশে আছি। এদিকে জিহং এবং খিলগামকে নিয়ে যাওয়ার সময় গ্রামের বাচ্চারা তাদের উপর ডাইনি বলে ঢিল ছুটছিল। জিয়ং এবং খিলগাম যখন প্যালেসে পৌঁছায় তখন জিয়ং মনে মনে চিন্তা করে যেখানে রাজ্যপালের নাতনি থাকার কথা ছিল আজকে আমি সেখানে বন্দি। মহলে পৌঁছালে সেখানে মকজু চলে আসে এবং তাকে দেখে ইয়াং খুব খুশি হয় এবং জিয়ানকে দেখিয়ে বলে আমি একটা ডাইনিকে ধরে নিয়ে এসেছি, কিন্তু আমি তাকে মৃত্যুদণ্ড দিব না কারণ তার রান্নার হাত অনেক ভালো।
তখন রাজা হিয়ন তাকে জানায় তার জন্য সে অন্য কিছু ভেবে রেখেছে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। ধন্যবাদ। চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বের জন্য।